তো আমরা মার্চ মাস আমাদের চলছে, প্রথম যে 1 থেকে 15 তারিখের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার অলরেডি কিছু দিয়েছি আর তোমাদেরও এক্সট্রা পড়তে হবে, তার ভিত্তিতে আমরা আলোচনা আজকে করব। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন বলেছে যে টেমস নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? প্রত্যেকে আমরা শুনেছি টেমস নদী সম্পর্কে, কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? ইংল্যান্ড। ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত ইংল্যান্ড। এবার প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে এরকম কোশ্চেন এলো কেন? হঠাৎ করে জিকে তো ক্লাস নয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, এরকম জিকে এর কোশ্চেন এলো কেন? দেখো, এর কারণগুলো হচ্ছে কি, টেমস নদী নিয়ে এবার প্রত্যেকটা নদী নিয়ে সবসময় গবেষণা হয়। টেমস নদীতে কি হয়েছে, প্রেজেন্টলি দেখা গেছে জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে। টেমস নদীর জলবায়ুর পরিবর্তনের কারণে কি হয়েছে, পরিবর্তনে দেখা গিয়েছে টেমস নদীতে একটা নদীর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে। তো টেমস নদীর মধ্যে দেখা গেছে যে ফসফরাস যেটা রয়েছে, ফসফরাস যেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, ফসফরাস, তার মাত্রা কমে গেছে, যথেষ্ট পরিমাণ কমে গেছে। এবার বলবে কমে গেছে, নদীতে কমে গেছে, তাতে অসুবিধে কি আছে? এবার নদীতে কমে যাওয়ার জন্য কি হয়েছে, এই নদীতে প্রচুর পরিমাণে শৈবালের উৎপত্তি দেখা যাচ্ছে, শৈবাল। এবার বলবে স্যার এগুলো জেনে আমরা কি করব বা আমাদের তাতে কি অসুবিধাটা হচ্ছে? অসুবিধাটা হচ্ছে যে শৈবাল যদি কোনো নদীতে বেড়ে যায় তাহলে কি হবে, সেই নদীর প্রবাহের যে পরিমাণ সেটা ধীরে ধীরে কমে যাবে। এবার দেখো একটা নদী, ভাবো গঙ্গা নদী, গঙ্গা নদীতে যদি প্রচুর পরিমাণে শৈবাল জমে যায়, অসুবিধে কি হবে, গঙ্গা নদীর জল একটা স্ট্যাগ হয়ে যাবে, ফলে কোনো নদী নৌকা চলাচল সেখানে সম্ভব হবে না, প্লাস মাছ সেখানে থাকতে পারবে না। এই কারণে কি হবে, সেটা যথেষ্ট অর্থনীতি থেকে শুরু করে সবকিছুর জন্য ক্ষতিকারক। ঠিক আছে, এছাড়া মনে রাখবে এই যে লন্ডনে যে টেমস নদী রয়েছে, সেটা পুরো ইংল্যান্ডের মধ্যে 2/3 পানীয় জল সরবরাহ করে। ঠিক আছে, বেশিরভাগ পানীয় জল টেমস নদী থেকে ইংল্যান্ডের লোকেরা কালেক্ট করে। ফলে যদি এর ওপরে শৈবালে এটা ঢাকা পড়ে যায় তাহলে সেই দেশের এমনিতে ইংল্যান্ডের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তারপর যদি নদীও যায় তাহলে বুঝো ইংল্যান্ড আজ কিছুদিন পরে শেষ হয়ে যাবে গল্প। ওকে, গুলো মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পাঞ্চ মিশন কোন মহাকাশ সংস্থার উদ্যোগ? ফেমাস একটা মিশন হয়েছে পাঞ্চ মিশন, এটা কোন মহাকাশ সংস্থার উদ্যোগে হয়েছে পাঞ্চ মিশন? অ্যান্সার হবে নাসা, জাতীয় বিমানবিদ্যা আর মহাকাশ প্রশাসন যেটা নাসা, যেটা আমেরিকার স্পেস এজেন্সি নাসা। এবার বলবে এটা কি? এটা হচ্ছে কি, আমাদের যে সূর্য রয়েছে, ঠিক আছে, সূর্য যে রয়েছে, সূর্যের চারিদিকে কি রয়েছে, একটা বায়ুমণ্ডল রয়েছে। বলবে স্যার সেখানেও কি অক্সিজেন আছে? নিশ্চয়ই নেই, কারণ সূর্যের তো কাছাকাছি যা টেম্পারেচার, সেখানে বায়ুমণ্ডল থাকার কোনো অস্তিত্ব নেই। এবার বায়ুমণ্ডল মানে এই নয় যে আমাদের বায়ুমণ্ডলের মতো বায়ুমণ্ডল রয়েছে, সেরকম নয়। সূর্যের চারিদিকে যে হিলিয়াম এবং প্লাজমার বায়ুমণ্ডল লক্ষ্য করা যায়। এবার সেই বায়ুমণ্ডলটাকে স্টাডি করার জন্য একটা নাসা একটা মহাকাশ মিশন উদ্যোগ করেছে। কিছুদিন আগে ভারত এরকম সৌর বায়ুমণ্ডল পরীক্ষা করার জন্য একটা মিশন করেছিল, সেটার নাম কি মনে আছে? ভেরি গুড, আদিত্য এল1। ঠিক আছে, এটা আমরা জানি আদিত্য এল1, যেটা আমাদের ইসরো দিয়েছিল, ইসরো ছেড়েছিল। ঠিক আছে, তো ইসরো যে আদিত্য এল1 ছেড়েছিল সেটা থেকে সূর্যের আরো কাছাকাছি গিয়ে সূর্যের যে বায়ুমণ্ডল স্টাডি করার জন্য সূর্যের যে লেয়ার আছে তার মধ্যে রয়েছে করোনা। ঠিক আছে, করোনা লেয়ার সব থেকে গুরুত্বপূর্ণ। আর তার আগে সামনে রয়েছে হেলিওস্ফিয়ার। এই দুটো হচ্ছে সূর্যের দুটো বায়ুমণ্ডলের স্তর, সেই দুটোকে একসাথে স্টাডি করার জন্য, ঠিক আছে, করোনা মানে প্লাজমা, ঠিক আছে, আর হেলিওস্ফিয়ারকে একসাথে স্টাডি করার জন্য এই রকেটটা এই যে মিশনটা লঞ্চ করেছে নাসা। তার মানে পুরো যে মিশনটা, এবার দেখো এই রকমের মিশন একা কোনো সংস্থা করে না, এই যে মিশনটাকে লঞ্চ করার জন্য হেল্প করছে বা এই যে মহাকাশ যান পাঠাচ্ছে সেটা পাঠিয়েছে স্পেস এক্স। স্পেস এক্স জানো, এলন মাস্কের নাম হয়তো শুনেছো, পৃথিবীর সব থেকে বড় লোক, তার হচ্ছে একটা স্পেস এজেন্সি রয়েছে, সে হচ্ছে স্পেস এক্স। এবার এই সময় এরা কি করে, বিভিন্ন সময় রকেটের জন্য একে অপরকে হেল্প করে পাঠানোর জন্য। ঠিক আছে, স্পেস এক্স এটা হেল্প করেছে, যেটা কি হবে, সূর্যের যে ছবি
তুলে মানে সূর্যের বায়ুমণ্ডলের ছবি পরীক্ষা নিরীক্ষার জন্য ছবি পাঠাবে ভারতে, মানে ভারতে নয় সরি আমেরিকায় পাঠাবে, আমেরিকা স্টাডি করবে, ফলে এর মাধ্যমে মহাকাশের যে পূর্বাভাস সেগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, জেনারেলি বলা হচ্ছে এটা 2 ইয়ার্সে 2 বছরের একটা মিশন হতে চলেছে। ভেরি গুড। পরের কোশ্চেন, কোন রাজ্য সরকার খুব গুরুত্বপূর্ণ শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করেছে? শিক্ষা রাজস্থান। সঞ্জীবনী বীমা যোজনা রাজস্থান কি হবে? রাজস্থানে রাজস্থান। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো, প্রথমবার কোন রাজ্য সরকার কি করেছে, প্রথমবার কোন রাজ্য সরকার এই ধরনের একটা স্কিম লঞ্চ করেছে। ঠিক আছে, এবার এই স্কিমটা কি কি বলতো, কি সংক্রান্ত? শিক্ষা সঞ্জীবনী বীমা কিসের জন্য, কাদের জন্য এটা? এটা হচ্ছে নারীদের তার শিশুদের জন্য তো। না, এটা হচ্ছে যারা স্কুলের শিশু রয়েছে, স্কুলের যারা মানে শিশু রয়েছে, স্কুলের যদি কোনো শিশু দুর্ঘটনাজনিত কারণে মারা যায়, ঠিক আছে, স্কুলের কোনো শিশু যদি দুর্ঘটনাজনিত কারণে মারা যায়, ঠিক আছে, তার জন্য বীমা প্রদান বা যেটাকে ইন্স্যুরেন্স বলা হয় সেটা প্রোভাইড করা হচ্ছে রাজস্থান সরকার দ্বারা। ঠিক আছে, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, কোনো রাজ্য সরকারের যদি কোনো স্কুলের মধ্যে কোনো শিশু মারা যায়, ঠিক আছে, তাহলে তাকে 1 থেকে 1.3 লক্ষ টাকা তাকে বীমা হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, তবে এটা মনে রাখবে এটা পুরো রাজস্থানে চালু করার কথা হয়েছে, কিন্তু স্টুডেন্টটা এখন মারা গেলে দেয়া হবে? কি বলছো বাবা? স্টুডেন্টটা মারা গেলে দেয়া হবে? হুম, শিশু বা অভিভাবক কেউ যদি মারা যায় দুজনকেই দেওয়া হবে। ঠিক আছে, জেনারেলি শিশু মারা গেলেও দেওয়া হবে, অথবা যদি তার স্কুলের মানে স্কুলের মধ্যে তার যদি মানে স্কুলের মধ্যে মানে তার যদি অভিভাবক মারা যায় তাহলেও দেওয়া হবে। ঠিক আছে, শিশু এবং অভিভাবক দুজনের জন্য। যাই, এটা প্রেজেন্টলি পুরো রাজস্থানে নয়, উদয়পুর যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই উদয়পুর ডিস্ট্রিক্টে প্রাথমিকভাবে এটা চালু করা হয়েছে। ঠিক আছে, তারপর এটা আস্তে আস্তে মানে প্রথমবার এটা চালু হয়েছে উদয়পুর, এবার এটাকে ধীরে ধীরে সমস্ত স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে এটা যদি ইনিশিয়ালি বলো, প্রথম বলো, এটা এখন মানে উদয়পুর রেসিডেন্সি স্কুল একটা স্কুল আছে, সেই স্কুলে এটা চালু হয়েছে। ঠিক আছে, এবার এটা আস্তে আস্তে পুরো রাজ্যে আস্তে আস্তে চালু করার কথা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, চোলা নাইক্কান উপজাতি কোন রাজ্যে পাওয়া যায়? চোলা নাইক্কান উপজাতি কোন রাজ্যে পাওয়া যায়? খুব ফেমাস একটা ট্রাইব, এটা পাওয়া যায় কোন রাজ্যে? কেরল। কেরালা। ভেরি গুড, এটা পাওয়া যায় কেরালে। এবার কথা হচ্ছে এইগুলোর হচ্ছে জানার কেন প্রয়োজন, কেন? কারণ কেরল কি করেছে, ঠিক আছে, কেরল কি করেছে প্রথমবার এই যে মানে একটা মানে এই ট্রাইব থেকে একটা মহিলাকে শিক্ষিত করার জন্য, ঠিক আছে, শিক্ষিত করার জন্য কি করেছে, একটা অডিও ভিজুয়াল একটা হচ্ছে মানে লেখ্য তৈরি করেছে। ঠিক আছে, এবার দেখো এরা কি করে, এরকম দেখবে কেরল বলো, মধ্যপ্রদেশ বলো, আন্দামান নিকোবর বলো, প্রত্যেক জায়গায় এরকম বিভিন্ন ট্রাইব রয়েছে যারা কি করে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে থাকতে চায়। ঠিক আছে, সেরকম এই একটা উপজাতি, তার সংখ্যা ধীরে ধীরে এতই কমে গেছে, প্রেজেন্টলি এখানে 400 জনের থেকেও কম সদস্য এই ট্রাইব থেকে রয়েছে। এরকম অনেক ট্রাইব রয়েছে যারা এরকম মারা গেছে বা বিভিন্ন কারণে তারা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তার অনেক কারণ রয়েছে মানে এই কারণে। তো যাই হোক, এই কারণে তারা প্রেজেন্টলি একটা বিচ্ছিন্ন সম্প্রদায়, মানে কারোর সাথে তারা কোনো রকম আন্দামানে এরকম অনেক ট্রাইব আছে যারা এখনো সেই স্টোন এজে পড়ে আছে। ঠিক আছে, কোনো সেই আগুনের ব্যবহার থেকে তারা হয়তো শিখেছে, কিছুই জানি, এবং তাদের যতবার হেল্প করার চেষ্টা করা হয় তারা কখনো নিতে চায় না, তার কারণ কিছুবার তারা টুকটাক হেল্প নিয়েছিল এবং সেগুলো তো তারা করতে পারেনি, মারা গেছে, সেই কারণে তারা শত্রু বলে মনে করে। ঠিক আছে, তো যাই হোক, সেই কারণে প্রেজেন্টলি তাদেরকে শিক্ষিত করার জন্য কিছু তাদের ভাষায় অডিও ভিজুয়াল কিছু রাইটিং তৈরি করা হয়েছে এবং সেখান থেকে একজন মহিলাকে মানে শিক্ষিত করা হয়েছে। ঠিক আছে, তো পসিবল হলে হয়তো তাদের উপজাতি থেকে আস্তে আস্তে আরো অনেককে শিক্ষিত করা হবে, সেটা চিন্তা ভাবনা গভর্নমেন্টের রয়েছে। ওকে, নেক্সট, ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ইদুক্কি বন্যপ্রাণী কেরালা। অভয়ারণ্য কেরালাতে আছে।
তাহলে যে ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে আমাদের কেরালাতে। অপশন এ রয়েছে আমাদের কেরালাতে। ঠিক আছে, এবার দেখো এই ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অভয়ারণ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা অভয়ারণ্য ভারতের মধ্যে, যেখানে আমাদের মানে এটা আমাদের মনে রাখবে 1976 সালে 1976 1976 সালে এটা অভয়ারণ্যের যে তকমা, যেটাকে আমরা বলি যে রেজিস্টার, সেইভাবে হয়েছিল। ঠিক আছে, যেটা কেরালার ইদুক্কি জেলাতে অবস্থিত। হুম, এবার এই ইদুক্কি অভয়ারণ্যের পাশে রয়েছে ইদুক্কি ড্যাম। ইদুক্কি ড্যাম, এবার প্রেজেন্টলি এই ইদুক্কি ড্যাম বলো কয়েক কিছু ড্যাম কেরালার মধ্যে সমস্যার মধ্যে রয়েছে, জানো কিছুদিন বহু বছর ধরে চলছে তামিলনাড়ু আর কেরালার মধ্যে একটা ড্যাম মোল্লা নিয়ে। পেরিয়ার ড্যাম। ঠিক আছে, মোল্লা পেরিয়ার ড্যাম। মুল্লা পেরিয়ার ড্যাম, এবং সেই মুল্লা পেরিয়ার ড্যাম যদি ভাঙে তার সাথে সাথে ইদুক্কি ড্যাম থেকে শুরু করে আরো 3-4টা ড্যাম কিন্তু ভেঙে যাবে, এবং তাতে এত বড় একটা ডিজাস্টার হবে কেরলের, সেটা চিন্তার বাইরে। ঠিক আছে, তো সেটা কি হবে, গভর্নমেন্ট কি করে সেটা আলাদা কথা, যদি ভেঙে যায় মানে বিশাল বড় একটা খারাপ নিউজ হয়ে যাবে। তো যাই হোক, এটা আমাদের কেরলে অবস্থিত। আচ্ছা, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড সেবি, সেবির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেবি কি করে, আমাদের সমস্ত ইন্স্যুরেন্স সেক্টর গুলোকে রেগুলেট করে পারমিশন দেয়। কে বলো? জিতেন্দ্র সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তুহিন কুমার পান্ডেকে। ঠিক আছে, তুহিন কুমার পান্ডে, তিনি মনে রাখবে তিনি কিন্তু অলরেডি আমাদের প্রেজেন্টলি অর্থ, ফাইন্যান্স এবং রাজস্ব, রেভিনিউ এর সচিব। ঠিক আছে, বুঝতে পারছো তাই কত বড় পাওয়ারফুল একজন লোক। সচিব মানে বোঝো তো? সচিব বোঝো তো? সেক্রেটারিয়েট ওদিকে বলে তো। সেক্রেটারিয়েট, ভেরি গুড। সচিব মানে সেক্রেটারিয়েট। একটু বলে দিই, যারা জানো না একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের যারা মন্ত্রী হয় বা মিনিস্টার হয় তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, ফলে কোনো যে কেউ ভোট দিয়ে বা ভোটে জিতে মিনিস্টার হয়ে যায়, কিন্তু বাবু সে তো কোনো কাজকর্ম, তার তো শিক্ষাগত যোগ্যতা নেই। তাহলে সে কি করে, তার আন্ডারে কোনো আইএএস বলো আইপিএস অফিসার বলো, সে সেই সম্পর্কে জানে, তাকে অ্যাপয়েন্ট করে। সে কি করে, সেই মন্ত্রীর হয়ে সমস্ত কাজ করে, তাকে বলা হয় তার সচিব। এবার এই সচিব মানে বিশেষ করে একজন আইএএস আইপিএস অফিসার হয় সচিব। ঠিক আছে, এবার তাকে অনেক সময় কি হয়, এই আইএএস আইপিএস কেও কি করা হয়, মন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। এটা কোনোদিন কংগ্রেস সরকার এতদিনে করেনি, প্রথমবার বিজেপি এটা করেছে। এরকম সচিবকে মিনিস্টার হিসেবে পদোন্নত করেছে। এরকম কে, তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ এস জয়শঙ্কর, আমাদের ফরেন সচিব ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন, তিনি এখন ফরেন মানে আমাদের বিদেশ মন্ত্রী হয়ে গেছে। তারপরে অজিত ডোভাল, এরা সব মানে সচিব থেকে মানে আইএস অফিসার থেকে ডাইরেক্ট এদেরকে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এটা প্রথমবার বিজেপি সরকার করেছে, মানে কারণ এরা ছাড়া কাজকর্মটা, এরাই একমাত্র কাজ বোঝে, মন্ত্রীরা কি বোঝে, কিছুই বোঝে না, বেকার শুধুমাত্র। যাই হোক এই ব্যাপার, তো যাই হোক, সচিব হিসেবে তাকে তুহিন কুমার পান্ডেকে সেবির চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, এর আগে মাধবপুরি এই জায়গায় ছিলেন। ঠিক আছে, তার জায়গায় তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আচ্ছা, নেক্সট, পরের কোশ্চেন, কোন প্রতিষ্ঠান সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং সুইট, ইমেজিং টেলিস্কোপ যেটাকে সুইট বলা হচ্ছে, তৈরি করেছে? সোলার আল্ট্রাভায়োলেট, ওই যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে তার প্রপার বিশ্লেষণ করার জন্য সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, এসইউআইটি। কি হবে বাবা? বিটা বি বি হবে, হবে। ভেরি গুড, বি হবে। ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, আইইউসিসিএ পুনে। ঠিক আছে, পুনে এই সুইটটা তৈরি করেছে। ঠিক আছে, এবার একটা কথা বলি, এখন ইন্ডিয়া প্রচুর গ্রো করছে স্পেস সায়েন্সে, তার একটা বড় কারণ যে আমাদের এখন মানে সমস্ত যারা ইন্ডাস্ট্রি রয়েছে, শুধুমাত্র যে আমাদের ইসরো যে স্পেস এজেন্সি রয়েছে সেরকম না। তোমরা হয়তো জানলে অবাক হবে, গোদরেজ কোম্পানির নাম শুনেছো? গোদরেজ শুনেছো তো? এবার যদি বলি গোদরেজ কোম্পানি ইসরোর সবচেয়ে বড় স্পেস ইকুইপমেন্ট বানায়, তাহলে কি বলবে?
শোনোনি হয়তো, অনেকে এরকম আছে, ঠিক আছে। তো এরকম প্রচুর কোম্পানি আছে যে আজকের দিনে স্পেস মানে এরকম স্পেস ইন্ডাস্ট্রির বহু জিনিস তারা বানায়। সব কি আর ইসরো বানায় বা সব কি আর ডিআরডিও বানায়? এই কোম্পানিগুলো কি করে, তারা আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে এরকম প্রচুর কাজ করে থাকে স্পেস এজেন্সির জন্য। প্রচুর কাজ এরা হয়, বিভিন্ন রকম জিনিস হয়, যদি খবর রাখো তাহলে আস্তে আস্তে পাবে, ঠিক আছে। এটা বেসিক্যালি এই যে টেলিস্কোপটা তৈরি করা হয়েছে, এটা আদিত্য এল1 যে টেলিস্কোপ মানে সোলার আল্ট্রাভায়োলেট টেলিস্কোপ রয়েছে সেখানে এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটাকে আবার এর মধ্যে এতে পাঠানো হয়েছে। এটা পুরো যে মানে সোলার যে সূর্যের যে বায়ুমণ্ডল রয়েছে, সূর্যের বায়ুমণ্ডলের গতিবিদ্যা বা যে অগ্নুৎপাত, সূর্যের মেনলি কথা বলতে পারো সূর্যের ওপর নজরদারির জন্য, ঠিক আছে। নজরদারি বলাটা ভুল কথা, সূর্যকে পর্যবেক্ষণের জন্য। সূর্যের উপরে নজরদারি করে কি হবে? সূর্য যদি কিছু করতে চায়, আমরা কি কিছু করতে পারবো? কিছু করতে পারবো না, তাই তো। আচ্ছা, এল1 বলতে কি মনে আছে? এল1, এল2, এল3 কি মনে আছে জিনিসগুলো কি ছিল? এল মানে কি? ওই লঞ্চিং ভেই কি না, যেন একটা ওই ছিল। ল্যান্ডার কি এটাকে একটা বলা তো ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, ঠিক আছে। ল্যাগ্রেঞ্জ ল্যান্ড। পয়েন্ট বলা হয় কারণ যেই পয়েন্টে সূর্য থেকে সব থেকে বেশি নজর। এল1, এল2, এল3 তিনটে হয়ে থাকে, যে এরকম যদি সূর্য হয় এল1, এল2 এরকম করে একটু ঘুরিয়ে এল3 এরকম হয়, তিনটে এরকম পজিশন থাকে, ঠিক আছে। তিনটে পজিশন থেকে করা যায়। ওই জন্য যেহেতু এল1 পজিশনে দেওয়া হয়েছে সেই জন্য নাম হয়েছে আদিত্য এল1। আচ্ছা, যাই হোক, এটা আর এটা মনে রাখবে, এটা বেসিক্যালি ইসরোর সাথে কোলাবোরেশন করে হয়েছে, মানে ইসরো আলাদাভাবে বানায়নি, এটা পুনেই বানিয়েছে, কিন্তু ইসরো এতে সাহায্য করেছে এবং ইসরোকেই এটা দিয়েছে, কারণ ইসরোই তো এটা ব্যবহার করবে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, কোন দিনটিকে বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিন বলা হয়, প্রতিরক্ষা দিবস বলা হয়? বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস বলা হয় কত তারিখকে? 3 মার্চ। এটা 1 মার্চ। 1 মার্চকে প্রতি বছর পালন করা হয় বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস। অর্থাৎ এখানে জনগণকে শিক্ষিত করা হয়, মানে জনগণকে প্রতিরক্ষা। এবার দেখো, আমাদের ইন্ডিয়াতে কিন্তু এরকম নেই যে ডিফেন্স ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক, নিশ্চয়ই নেই। কেউ নিতেও পারো, নাও নিতে পারো, কেউ নেয়ই না। কিন্তু এরকম একটা দেশ আছে যেখানে তুমি জন্মানোর সাথে সাথে তুমি ছেলে হও মেয়ে হও, তোমাকে ডিফেন্সের ট্রেনিং নিতেই হবে। কোন দেশ? রাশিয়া। না, দেশটা হচ্ছে আমেরিকা। ইসরায়েল, ঠিক আছে। ইসরায়েল। ইসরায়েল খুবই ছোট একটা দেশ, কিন্তু তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি, এতটাই পাওয়ারফুল দেশ। প্রত্যেক জনগণ সেখানে মিলিটারি ট্রেনিং সেখানে ম্যান্ডেটরি নিতেই হবে, ঠিক আছে। যে তারা জানে, সব সময়ই জানে কিভাবে কি করতে হয়, কিভাবে নিজেদের বাঁচাতে হয়। তো যাই হোক, এটা প্রত্যেক দিন আমাদের যে বিভিন্ন দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেগুলো ধরে রাখার জন্য আমাদের করা হয়েছে। এটা 1990 সালে 1990-তে আমাদের যে ইউনাইটেড নেশন রয়েছে, ইউনাইটেড নেশনের যে জেনারেল কাউন্সিল রয়েছে, সাধারণ যে পরিষদ রয়েছে, জেনারেল কাউন্সিল থেকে 1990 সালে ইউনাইটেড নেশন থেকে এটাকে 1 মার্চকে বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস হিসাবে মনোনীত করা হয়েছে, জাতিসংঘ থেকে করা হয়েছে। আচ্ছা, সীমান্ত সড়ক সংস্থা যেটা বিআরও, ঠিক আছে, বর্ডার রেস্কিউ মানে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? আমাদের বিভিন্ন দপ্তর রয়েছে, স্বরাষ্ট্র দপ্তর, হোম মিনিস্ট্রি, না সড়ক পরিবহন মানে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, প্রতিরক্ষা মন্ত্রণালয় মানে ডিফেন্স মিনিস্ট্রি, না পর্যটন মন্ত্রণালয় মানে ট্যুরিজম মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রির মধ্যে বিআরও পড়বে? সীমান্ত সড়ক সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনটা? ওই হোম অ্যাফেয়ার্স যেটা। না, এটা স্বরাষ্ট্র সড়ক পরিবহন নয়। দেখো, মনে রাখো, যখন বর্ডারে রোডস তৈরি হবে সেটা তৈরি করবে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি তৈরি করবে। ভালো করে বোঝো, আমাদের ভারতের মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো রোড তৈরি হয়, যাই তোরা তৈরি করা হবে, সেটা আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় তৈরি করবে, যার মন্ত্রী হচ্ছে নিতিন গডকারি, তাই তো। নিতিন গডকারিকে আমরা প্রত্যেকে হয়তো চিনি, নিতিন গডকারি, তিনি করবেন। কিন্তু যখনই বর্ডারে কোনো কাজ হবে সেটা অবশ্যই আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সেটা করবে, কারণ সেখানে বুঝতেই পারছো ডিফেন্সের যদি আর্মি থাকবে, কারণ বর্ডারে কিছু করতে যাও উপর থেকে গুলি করে সে ড্রিস করে উড়িয়ে দিল, ব্যাস গল্প শেষ। সেটা সম্ভব না, সেই জন্য ডিফেন্স মিনিস্ট্রি এটাকে করে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে।
আচ্ছা, নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ভান্তারা প্রাণী উদ্ধার কেন্দ্র তৈরি করেছেন? ভান্তারা, গুজরাটে। গুজরাট। গুজরাট। এটা ব্যাপারটা কি? ভান্তারা প্রাণী উদ্ধার কেন্দ্র মানে হচ্ছে যে বিভিন্ন প্রাণীদেরকে বিভিন্ন জায়গায় উদ্ধার করার জন্য, বন্য প্রাণীকে উদ্ধার করা, তাদের পুনর্বাসন মানে তাদেরকে আবার থাকার ব্যবস্থা করা, সেটা অবভিয়াসলি আমাদের গুজরাট সরকারের করেছে নরেন্দ্র মোদী। ঠিক আছে, আমাদের গুজরাটে গির ফরেস্ট রয়েছে, যেটা এশিয়াটিক লায়নের হোম বলা হয়ে থাকে। ঠিক আছে, গুজরাটের জামনগর, ঠিক আছে, গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম, এবং মনে রাখবে এটা কিন্তু ইন্ডিয়ার বৃহত্তম নয়, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড়, বিশ্বের বৃহত্তম যেসব প্রাণীরা রয়েছে তাদেরকে কি করা হবে? উদ্ধার করা হবে, উদ্ধার করা হবে এবং তাদের পুনর্বাসন করা হবে, তারা যাতে আবার থাকতে পারে সেরকম পুনর্বাসন করা হবে এবং সংরক্ষণ করা হবে, সংরক্ষণ কেন্দ্র করা হবে, ভান্তারা করা হয়েছে। ঠিক আছে, আর এটার জন্য হেল্প করছে কে? গভর্নমেন্টের কি এত টাকা আছে? আছে, যাই হোক, এটার জন্য হেল্প করছে অনন্ত আম্বানি। হ্যাঁ আমাদের রিলায়েন্স। ঠিক আছে, রিলায়েন্স ইন্ডিয়া, রিলায়েন্স এখানে প্রপারলি হেল্প করছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর রিলায়েন্স ফাউন্ডেশন এটাকে তৈরি করছে। ঠিক আছে, ভেরি গুড। পরীক্ষা এরকমও কোশ্চেন আসতে পারে যে ভান্টারা প্রাণী উদ্ধার কেন্দ্র কোন মানে কোম্পানি বা কোন এর সহায়তায় হচ্ছে? রিলায়েন্স, তারপর তোমাদের হচ্ছে এ বলতে পারে তোমার, আমাদের হচ্ছে বলো, আরে আদিত্য, তোমাদের হচ্ছে বলো হচ্ছে আরো অনেক, টাটা, রিলায়েন্স। টাটা হতে টাটা। পারে। ঠিক আছে, এরকম অনেক হতে পারে, তার মধ্যে যে কোনো একটা বলতে পারে এরকম। যাই হোক, আচ্ছা, কে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে? বার কাউন্সিল বলতে কি কি করে? প্রোগ্রেসিভ বার। না। আইন আর শিক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বলে দিচ্ছি, প্রথমে উত্তর বলি, উত্তর হচ্ছে মনন কুমার মিশ্র। মনোজ কুমারের। ঠিক আছে, এবার আমি বলি বার কাউন্সিল কি করে। সাপোজ এই যে যত উকিল আছে, যত অ্যাডভোকেট আছে, তুমি এলএলবি পাস করলে, মানে ল পাস করলে, ল নিয়ে পড়াশোনা করলে, ল কলেজে গেলে পাস করলে, তাহলে ল কলেজে পাস করার পরে তুমি কি সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে কেস লড়তে পারবে? পারবে না। না। ঠিক আছে, বা সাপোজ ধরো তুমি একটা বাস কিনলে, তাহলে বাস কিনে কি সঙ্গে সঙ্গে তুমি রাস্তায় নামিয়ে দিবে যে আমি বাস চালাবো, আমি বাস চালাবো? চালাতে পারবে না। তোমাকে কি করতে হবে? পারমিশন না, নিতে হবে যে হ্যাঁ লাইসেন্স। আমি বাস চালাবো। সেরকম তুমি যখন ল পড়বে, ল পড়ার পরে তোমাকে বার কাউন্সিলের মেম্বার হতে হবে, সদস্য হতে হবে। তুমি যদি বার কাউন্সিলের মেম্বার হও, সদস্য হও, তারপরে তুমি কোর্টে গিয়ে কেস লড়তে পারবে, তার আগে কিন্তু তুমি পারবে না। তাহলে বার কাউন্সিল কি করে? যত অ্যাডভোকেট আছে, যত লয়ার আছে, প্রত্যেককে রেজিস্ট্রেশন দিয়ে থাকে। বোঝা গেল? এবার বার কাউন্সিল যদি কাউকে ব্যান করে, সে কিন্তু কোনোদিন কোনো কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবে না। বুঝা গেল? সে কোনোদিন কেস লড়তে পারবে না, কারো হয়ে কেস লড়তে সে পারবে না। এটা বার কাউন্সিল, তার সিনিয়র অ্যাডভোকেট মনন কুমার মিশ্রকে। আর মনে রাখবে, ইনি কিন্তু টানা সপ্তমবার, পরপর 7 বার হলো বার কাউন্সিলের চেয়ারম্যান। ঠিক আছে, আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে? কে সম্প্রতি আইআরসিটিসির সাথে নবরত্ন মর্যাদায় ভূষিত করা হয়েছে কোন সংস্থাকে? দুটো সংস্থাকে এবারে নবরত্ন করা হয়েছে, নবরত্ন, গুণরত্ন, মহারত্ন। আইআরএফসি, ঠিক আছে, আইআরএফসি। তাহলে এবারে দুটো কোম্পানিকে করা হয়েছে আইআরসিটিসি। আইআরসিটিসি কি করে? পুরা নাম ওই কি? রেলের আইআরসিটিসিটা কি পুরা নাম? ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ক্যাটারিং Catering অ্যান্ড and ট্যুরিজম catering, কর্পোরেশন। ট্যুরিজম কর্পোরেশন। মানে আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসি। ওই যে ট্রেনে যে যাও, আইআরসিটিসি থেকে টিকিট কাটো। ঠিক আছে, আর আইআরএফসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। দুজনকেই এবারে নবরত্ন করা হয়েছে। ঠিক আছে, এবার বলবে এখন তাহলে কতগুলো নবরত্ন আছে? মনে রাখবে আইআরএফসি, ঠিক আছে, আইআরএফসি যেটা রয়েছে সেটা হয়েছে ভারতের 25তম নবরত্ন, আর আইআরসিটিসি হয়েছে ভারতের 26তম নবরত্ন। ঠিক আছে, আর এগুলো সব কি, সবগুলোকে কি বলা হয়? সবগুলোকে বলা হয় পিএসইউ, মানে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা
পিএসইউ আন্ডারটেকিং যা বলবে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে ব্যাপারটা কি, মানে হচ্ছে তুমি এর শেয়ার কিনতে পারো, মানে এর যে মালিকানা সেটা জনগণের হাতে থাকে। মানে তুমি যদি এর শেয়ার কেনো, তুমি এর, এবার তো এটা 100% মালিকানা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ অনেক টাকার ব্যাপার, ঠিক আছে, তো এর তুমি মালিকানা কিনতে পারো, ঠিক আছে, এই জন্য এটাকে পিএসইউ বলা হয়। যেমন বিএসএনএল, পিএসইউ, এলআইসি, পিএসইউ, তুমি তার শেয়ার কিনতে পারো। সরকারি সংস্থা, কিন্তু তুমি তার শেয়ার কিনতে পারো, দ্যাট ইজ কল্ড পিএসইউ। যেমন সেল, তারপরে ভিল রয়েছে, তারপরে হল রয়েছে, এইচএল রয়েছে, তাহলে সব, তারপরে হচ্ছে আমাদের ওএনজিসি রয়েছে, সব আমাদের পিএসইউ। তারপরে বিএসএনএল রয়েছে, সব রয়েছে। জুয়াঙ্গা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? জুয়াঙ্গা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? ওড়িশা। এটা দেখা যায়, ভেরি গুড অ্যান্সার, একদম কারেক্ট, উড়িষ্যা। উড়িষ্যাতে দেখা যায় জুয়াঙ্গা উপজাতি। জুয়াঙ্গা উপজাতি দেখা যায় আমাদের উড়িষ্যা, ঠিক আছে। এটা বেসিক্যালি কি হয়েছে, আমাদের যে এনএইচআরসি রয়েছে, এনএইচআরসি মানে ন্যাশনাল হিউম্যান রাইট কর্পোরেশন, যেটাকে আমরা মানবাধিকার কমিশন বলি। এইচআর মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, মানবাধিকার কমিশন যারা রয়েছে, এরা কি করে, এদের উপরে, ঠিক আছে, এদের উপরে কি হয়েছে, এরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, ঠিক আছে, তো সেই কারণে কি হয়েছে, তাদের উপরে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই জায়গার ম্যাজিস্ট্রেটের দ্বারা। ওকে, সেই ম্যাজিস্ট্রেটের যারা পদক্ষেপ মানে নেওয়ার জন্য, মানে এইসব ট্রাইব এর জন্য, সেই জন্য তাদের উপর, মানে যাতে তাদের উপর এরকম কিছু না করা হয়, সেই কারণে গভর্নমেন্ট এটার উপরে কিছু নোটিশ ইস্যু করেছে তাদের সংরক্ষণের জন্য। এটা আমাদের উড়িষ্যাতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আচ্ছা, সম্প্রতি খবরে দেখা রুসিকুল্লা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? রুসিকুল্লা নদী, এটাও প্রবাহিত হয়েছে আমাদের উড়িষ্যার মধ্য দিয়ে। রুসিকুল্লা নদী প্রবাহিত হয়েছে আমাদের উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবার এখানে কেন, কিসের জন্য খবর, কারণ এখানে কিছুদিন আগে তোমরা যদি খবরে দেখো, উড়িষ্যার উপকূলে প্রচুর পরিমাণে অলিভ রিডলি, কি খেয়াল করেনি, ফেসবুক দেখোনি? টাটেল টাটেল। একদম, প্রচুর পরিমাণে কচ্ছপ, দেখেছো ভিডিওতে, দেখেছো প্রচুর কচ্ছপ এসেছিল। হ্যাঁ 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 স্যার, দেখেছি। দেখেছি দেখেছি। একদম, এটা লক্ষ্য করেছো, সেই খবরটাই বলা হচ্ছে যে এটা রসিকুল্লা নদী থেকে, ঠিক আছে, এই কচ্ছপের ডিম রক্ষার জন্য, ঠিক আছে, কচ্ছপের যে ডিম রক্ষার জন্য 5 কিলোমিটার দীর্ঘ পথে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে কচ্ছপ এখানে এসেছিল। তো এই রসিকুল্লা নদী হচ্ছে উড়িষ্যার যে একটা প্রধান নদী, ঠিক আছে, উড়িষ্যার একটা প্রধান নদী হচ্ছে রসিকুল্লা নদী, যেটা পূর্বঘাট থেকে উৎপন্ন হয়েছে, পশ্চিম আমাদের উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর রসিকুল্লা নদী, এটা হচ্ছে এই যে কচ্ছপ, কচ্ছপদের বাসা জন্য একটা বাসা বাঁধার একটা গুরুত্বপূর্ণ স্থান। গভর্নমেন্ট এটাকে প্রোটেক্ট করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছে, সেই জন্য এখন এটা যথেষ্ট খবরের মধ্যে আসছে। ওকে, মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট, পরের খবর, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? ওয়াইল্ড লাইফ 3 ডে মার্চ। পালন করা হয় প্রত্যেক বছর 3rd মার্চ। 3রা মার্চ পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস, যেদিন আমাদের বলা হয় সমস্ত বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য পালন করা হয়ে থাকে, ঠিক আছে। আর এটা মনে রাখবে, এটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা 2013 সাল থেকে এটা চালু হয়েছে, ঠিক আছে, মানে 2013 সাল থেকে ইউনাইটেড নেশনের যে জেনারেল কাউন্সিল, সাধারণ পরিষদ, এখান থেকে করা হয়েছে, ঠিক আছে। আর এই দিনটাকে চিহ্নিত করা হয়েছে, যে কবে থেকে এটা পালন করা হবে চিহ্নিত করা হয়েছিল, এটা কিন্তু 1973 সাল, ঠিক আছে, যখন 73 সালে আমাদের যখন কনফারেন্স হয়েছিল, রিও কনভেনশন হয়েছিল, সেখানে যে বিপন্ন প্রজাতি, যেসব বিপন্ন প্রজাতির যে বন্য প্রাণী রয়েছে, বন্য প্রাণী এবং উদ্ভিদদের জন্য যে কনভেনশন হয়েছিল, ঠিক আছে, কনভেনশন, সেখানে এই ডেটটাকে 3rd মার্চটাকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এটাকে যে চালু করা হয়েছিল, যে বন্যপ্রাণীদের সংরক্ষণ করার জন্য একটা মানে যে একটা দিবস পালন করা হবে, সেটা ইউনাইটেড নেশন থেকে 2013-তে বলা হয়েছে, ঠিক আছে। কারণ দেখো, যতক্ষণ না ইউনাইটেড নেশন একটা ডেকে
বলবে ততক্ষণ সব জায়গায় পালন হবে না, তার আগে এমনি হবে, যারা যারা অ্যাকসেপ্ট করবে তারা করবে। এবং মনে রাখবে যে কোনো নেচার সংক্রান্ত কিছু হলে সর্বপ্রথম একটা দেশ সেখান থেকে ওয়াক আউট করে বা বেরিয়ে আসে, সেটা হচ্ছে আমেরিকা। ঠিক আছে, তো আমেরিকা বলে ওসব গ্লোবাল ওয়ার্মিং কিছু হয়নি, নেচারের ওসব কিছুই হয়নি। অথচ কিছুদিন আগে আমেরিকাতে এলনিনোর কারণে এত বড় আগুন ধরে গেল, ডোনাল্ড ট্রাম্প বলে না না ওসব কিছু হয়ই। যাই হোক, কি আর বলা যাবে, আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল। আমেরিকা সমুদ্র থেকে খনি বের করার জন্য তো সি পারমিশন মাইনিং হচ্ছে, একদম সি মাইনিং হচ্ছে, এই জন্য সমুদ্রের যে মানে বায়োডাইভার্সিটি সেটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গেছে। এই কারণে সমুদ্রের মধ্যে থেকে প্রচুর মানে যেসব জীব কেউ কোনোদিন দেখেনি তাদেরকে সমুদ্রের বাইরে দেখা যাচ্ছে। এরকম জাপানে এক ধরনের হচ্ছে মাছ এসেছে, তো একদম সাপের মতো দেখতে, লম্বা মাছ, এবং জাপানের মাইথোলজি অনুযায়ী যদি ওরকম কোনো জীব বেরিয়ে আসে সমুদ্র থেকে, বলা হয় সেদিন হচ্ছে মানে সেটা মানে মানব জাতির জন্য শেষ দিন বলা হচ্ছে, কারণ ওগুলো এতটাই ডিপ সমুদ্রের মধ্যে থাকে, সেরকম প্রচুর তাদের মৃত্যু হচ্ছে। ঠিক আছে, তো তার কারণ সি মাইনিং করা হচ্ছে, সমুদ্রের মধ্যে মাইনিং করছে, আমেরিকা করছে, ইন্ডিয়াও আস্তে আস্তে করছে। ঠিক আছে, তো যাই হোক কেউ পিছিয়ে নেই বাবা, সবাই একই গোয়ালের গরু। আচ্ছা যাই হোক, কি আর বলবে। সম্প্রতি মঙ্গলের লাল রঙের সঙ্গে যুক্ত লৌহ ধারণকারী খনিজটির নাম কি? মঙ্গলে যে লাল রং, তার যে খনিজ, একটা খনিজের কারণে মঙ্গলের রং লাল, সেই খনিজটার নাম কি? তার নাম হচ্ছে ফেরিহাইড্রাইট। ঠিক আছে, তার নাম হচ্ছে কি? ফেরিহাইড্রাইট। ফেরিহাইড্রাইট খনিজ, যার কারণে মঙ্গলের যে রং সেটা হচ্ছে লাল হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, লেক টাঙ্গানিয়া কোন মহাদেশে অবস্থিত? লেক টাঙ্গানিকা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা নাকি? আফ্রিকা, ভেরি গুড, আফ্রিকা মহাদেশে অবস্থিত লেক টাঙ্গানিকা। এবার বলবে স্যার হঠাৎ করে কারণ কি? লেক টাঙ্গানিকার আশেপাশে কি হয়েছে, আমাদের যে বায়োডাইভার্সিটি আছে, ঠিক আছে, যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি, সেই জীব বৈচিত্র্য প্রেজেন্টলি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে উড়িষ্যা মানে আফ্রিকার সরকাররা মিলিতভাবে কি করেছে, আর টাঙ্গানিকা হ্রদটা সেটা হচ্ছে পূর্ব আফ্রিকা যে পূর্ব দিকের যে আফ্রিকা রয়েছে, পূর্ব আফ্রিকার একটা ভীষণ প্রাচীন হ্রদ। ঠিক আছে, এটা ভীষণ প্রাচীন হ্রদ হচ্ছে, এটা আমাদের রয়েছে। এবার এটা অনেকগুলো দেশকে একসাথে কানেক্ট করছে বা অনেকগুলো দেশের মধ্যে রয়েছে, যেমন আফ্রিকার মধ্যে কঙ্গো, তানজানিয়া, জাম্বিয়া, এরকম বহু দেশকে এটা কানেক্ট করেছে, বহু দেশের মধ্যে রয়েছে। এবার এই কারণে এর যে বায়োডাইভার্সিটি আজকের দিনে খুব পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে এই সমস্ত দেশগুলো মিলে, আমি দেশগুলোর নাম বলে দিচ্ছি, কঙ্গো, তানজানিয়া তানজানিয়া এবং জাম্বিয়া, এই দেশগুলো বর্ডার শেয়ার করছে লেক টাঙ্গানিকার সঙ্গে। এরা মিলিতভাবে কি করছে, এরা মিলিতভাবে একসাথে এটাকে সংরক্ষণ করার জন্য একটা 5 বছরের একটা প্রকল্প চালু করছে, এটাকে বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ দিবস কবে পালন করা হয়? নিরস্ত্রীকরণ দিবস পালন করা হয় প্রত্যেক বছর 5ই মার্চ তারিখে। ঠিক আছে, মনে রাখবে, পালন করা হয় প্রত্যেক বছর 5ই মার্চ তারিখে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ দিবস। ঠিক আছে, এটা বেসিক্যালি 2022 সালে, ঠিক আছে, 2022 সালে ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি বা যে সাধারণ সভা, সেখান থেকে এটা বলা হয়েছে। এটা বেসিক্যালি কারণ ছিল আমাদের মানে কি হচ্ছে, প্রেজেন্ট ডেতে আমাদের পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি এবং জৈবিক শক্তি, এগুলোর জন্য আমাদের মানে রয়েছে। দেখো, প্রথমত পারমাণবিক শক্তিতে আমরা খুব বেশি জানি, যে জানি আমাদের ব্যাপারটা কি। রাসায়নিক শক্তিও আমরা কম বেশি জানি যে কি হতে পারে। এবার একটা কথা, জৈবিক শক্তি, এটা কি বলতে পারবে? জৈবিক অস্ত্র, বায়ো ওয়েপন কি জিনিস, কিভাবে হবে, কি জিনিস, একটা উদাহরণ দিতে পারবে কি কিছু? বায়ো ওয়েপন কি জানো?
শুনেছো না? Yes. শুনেছো না শোনোনি বায়ো ওয়েপন? শুনেছি, নামটা শুনেছি, কিন্তু কি জিনিসটা জানি না। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিচ্ছি, দেখো সাপোজ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ার লোক কি খায়? ধান গম খায়। এবার আজকে পাকিস্তান কি করলো? পাকিস্তান জানে ভারতকে অ্যাটাক করে কোনো লাভ নেই, কারণ ভারত গন্ডগোল করে দেবে, ঠিক আছে? পাকিস্তান কি করলো? কিছু প্রচুর মানে পতঙ্গ চাষ করলো। যে পতঙ্গ কি করবে, যে সেই দেশের হচ্ছে সমস্ত ফসল ধান আর গমকে নষ্ট করে দেবে, ঠিক আছে? প্রচুর চাষ করলো, চাষ করে ইন্ডিয়া ছেড়ে দিল, ইন্ডিয়ার উপরে তাদেরকে এম করে ছেড়ে দিল। এবার তারা উড়ে আসবে, উড়ে আসে, এবার তুমি কত মারবে? মারা সম্ভব নয়। এসে কি করলো, যখন ধান আমাদের পুরো পেকে যাবে সেই সময় ছাড়লো, সমস্ত ইন্ডিয়ার ধান তারা নষ্ট করে দিল। এবার যদি এরকম ধান নষ্ট করে দেয়, তাহলে মানুষ কি কিছু খেতে পাবে? খেতে পাবে না। তাহলে খেতে না পাওয়ার কারণে পরের বছর যখন আবার করবে বা আবার ধান চাষ করবে, আবার এরকম ছেড়ে দিল। তাহলে কি হবে? যুদ্ধ করতে হলো না, মানুষ না খেতে পেয়েই মরে গেল। এগুলোকে বলে বায়ো ওয়েপন। বুঝতে পারলো? হ্যাঁ স্যার। হ্যাঁ একদম। স্যার। এটা পালন করা হয় প্রত্যেক বছর 5ই মার্চ তারিখে, বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তার জন্য। আচ্ছা, নেক্সট, মাউন্ট ইরেবাস কোন মহাদেশে অবস্থিত? মাউন্ট ইরেবাস এটা অবস্থিত আমাদের আন্টার্কটিকা, ঠিক আছে? আন্টার্কটিকা আমরা জানি, আন্টার্কটিকা আমাদের দক্ষিণ মেরুতে অবস্থিত আন্টার্কটিকা রয়েছে। এই মাউন্ট ইরেবাস হচ্ছে একটা পাহাড়, যার নিচে রয়েছে আগ্নেয়গিরি, ঠিক আছে? মানে আমাদের পৃথিবীর, আমরা দেখো আগ্নেয়গিরির নিচে প্রচুর আগুন ফাটছে, আমরা তার উপরে ভেসে আছি, ঠিক আছে? যে কোনো সময় যদি নিচে থেকে আসে ফাটিয়ে, আমরা সবাই শেষ, একদম খতম, তাই তো? তো যাই হোক, এই আগ্নেয়গিরির মধ্যে কিছু জায়গায় বরফের গুহা রয়েছে, ঠিক আছে? বরফের গুহা রয়েছে। এবার আজকের দিনে একটা জিনিস তোমাদের একটু বলি, তোমরা হয়তো জানো কি জানো না, দেখবে এখন বহু ধরনের রোগের জীবাণু দেখা যাচ্ছে, যেগুলো আগে কোনোদিন দেখা যায়নি, তাই তো? নাম শুনেছো তো? অনেক রকমের জীবাণু দেখা যাচ্ছে, সেগুলো আগে কোনোদিন দেখা যায়নি। এবার বলবে কেন স্যার, কিসের জন্য হয়েছে? দেখো, আন্টার্কটিকায় যে বরফটা রয়েছে সেটা কিন্তু বহু হাজার হাজার বছরে, যখন আইস এজ ছিল তখন থেকে তারা জমে আছে সেই বরফ। সেই বরফ কিন্তু কোনোদিন গলেনি। এবার কি হচ্ছে, প্রেজেন্টলি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবার গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে, সেই আইস গুলো আস্তে আস্তে গলছে। এবার ওই যে আইস গুলো ছিল, সেই আইস গুলো শুধু বরফ জমা ছিল সেরকম নয়, তার সাথে সাথে প্রচুর ব্যাকটেরিয়া এবং প্রচুর ভাইরাস, ওরা কি করে, জীবার জড়ের মধ্যবর্তী দশা বলা হয় ভাইরাসকে, কোটি কোটি বছর বেঁচে থাকবে ওই অবস্থায়, কখনো মরবে না, ঠিক আছে? তো ওরা ওই আইসের মধ্যে আটকে ছিল। এবার যখনই আইস গুলো গলছে, ওরা কি হচ্ছে, সমুদ্রের জলে মিশছে, সমুদ্রের জলে সেই ধরনের সেই ব্যাকটেরিয়া গুলো মিশছে। এবার সেই ব্যাকটেরিয়া গুলোকে খাচ্ছে কারা? মাছ খাচ্ছে। আর সেই মাছকে ধরে খাচ্ছি কারা? আমরা খাচ্ছি। ফলে তারা আমাদের শরীরে প্রবেশ করছে, ব্যাস। তাহলে কি হবে? রোগ জীবাণু হবে। সেই রোগ জীবাণু, এমন রোগ জীবাণু আসছে যেগুলোর নাম কেউ কখনো শোনেনি, যার কোনো অ্যান্টিডোটও আমাদের কাছে নেই। বোঝা গেল? তো এটা, এই আচ্ছা। যে মাউন্ট ইরেবাস, এটা হচ্ছে আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি, দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি, ঠিক আছে? খুব সমস্যা, তাই তো? আচ্ছা, গুজরাটের প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইন কোন রাজ্য চালু করেছে? ভারতের প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া সব চলছে, এআই দিয়েই চলছে। সোলার গুজরাটে। গুজরাট, ঠিক আছে? গুজরাট। গুজরাট সবকিছুতে এখন হিউজ ডেভেলপমেন্ট করছে, গুজরাট আর উত্তরপ্রদেশ, সব ভালো কাজ হচ্ছে গুজরাট উত্তরপ্রদেশে। যাই হোক, ভালো কথা। তো গুজরাট সরকার, এখন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী গুজরাটের সুরাট, ঠিক আছে, সুরাটে প্রথমবার, ভারতের প্রথম, সুরাটের হচ্ছে কোসাম্বা রয়েছে, কোসাম্বাতে সোলারের নতুন কারখানা উদ্বোধন করেছে, এআই চালিত সৌর উৎপাদন লাইন করেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি করা হয়েছে? অস্ত্র MK3 এর নতুন অফিসিয়াল নাম কি করা হয়েছে? এর নাম করা হয়েছে কি? এর নামকরণ করা হয়েছে গান্ডীব। গান্ডীব কি বলতো, পারবে বলতে?
গান্ডীব নাম শুনেছো? হ্যাঁ স্যার, কার ধনুক ছিল মনে হচ্ছে? আমার ধনুক ছিল, অর্জুনের না? আমার ধনুক, তাই তো? অর্জুনের যে ধনুক ছিল সেটা হচ্ছে গান্ডীব, ঠিক আছে? এটা কে দিয়েছিল অর্জুনকে? এটা হচ্ছে অগ্নিদেব দিয়েছিল, ঠিক আছে? অগ্নিদেব অর্জুনকে গান্ডীব যে ধনুক দিয়েছিল সেটাকে বলা হয় সেখান থেকে সব ধরনের অস্ত্র সেটা সে চালাতে পারতো, বা সেটা সেই ধরনের পাওয়ারফুল একটা শক্তি ছিল। তো তার দ্বারা প্রেরিত এই যে ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র মানে কি, এখান থেকে হিট করবে অন্য জায়গায় বহু দূরে গিয়ে পড়বে, যেটা আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, ডিআরডিও যেটা রয়েছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, ডিআরডিও কি করেছে, এটা বানিয়েছে, তৈরি করেছিল একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ঠিক আছে? তো এটা যুদ্ধ বিমানের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তো এটা আমাদের নামকরণ করা হয়েছে নতুন গান্ডীব। আচ্ছা, নেক্সট, পরেরটা, বিশ্ব স্থূলতা দিবস মোটা কবে পালন করা হয়? সব মোটা হচ্ছে আজকের দিনে। সত্যি সবাইকে, কত রোগা রোগা মানুষকে দেখেছি, সব দেখি দুদিন পরে দেখি হঠাৎ করে 3-4 বছর পরে দেখি ফেসবুক খুলে এত মোটা হাতি হয়ে গেছে সবাই, তাই না? সবাই প্রচুর মোটা হচ্ছে, ভালো কথা। কেন, কবে? 4th মার্চ, তাই তো? বিশ্ব স্থূলতা দিবস পালন করা হয় 4th মার্চ, যাতে বলা হয় মোটা কম করো, ঠিক আছে? কিন্তু মানুষকে তো খেতে হবে। আচ্ছা, ভালো কথা। নেক্সট, পরেরটা, সন্দেহজনক ভোটার বা ডি ভোটার শব্দটি কোন উত্তর পূর্ব রাজ্যের জন্য ব্যবহৃত হয়েছে? পারবে? ডি ভোটার? অঙ্কুশ? না, অ্যান্সার হবে আসাম। সব থেকে বেশি বাবা সমস্যা এই আসামে, ঠিক আছে? তার কারণ সব থেকে বেশি বাইরের লোক, ঠিক আছে, ঢুকছে আসামে। হুম। তো যাই হোক, তো মানে বেশি বাংলাদেশি লোক ঢুকছে ত্রিপুরা, আসাম, এই জায়গা। আসামে কি গভর্নমেন্ট প্রচুর এটা নিয়ে সমস্যার মধ্যে রয়েছে। এটা বেসিক্যালি আসামের যে ভোটার রয়েছে, ভোটারদের দুর্দশার জন্য, দুর্দশার কারণে এদেরকে সন্দেহজনক ভোটার করা হয়েছে। কেন, কিভাবে? যে প্রচুর লোক এরা ঢুকছে, ঠিক আছে, ভারতে এন্টার করছে, কিন্তু তারা কোনোভাবে, তারা যে ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় যে নাগরিক, সেটা তারা প্রমাণিত করতে পারছে না, সম্ভব না, কারণ তারা তো ঢুকেছে তো এইভাবে। এই কারণে তাদের জন্য তাদেরকে ক্যাটাগরাইজ করা হয়েছে ডি ভোটার হিসেবে, ঠিক আছে? এটা নির্বাচন কমিশন এটা ডি ভোটার যে এটা চালু করেছে 1997-এ আসামে, মানে যারা বাংলাদেশ থেকে ভারতে, এইভাবে বাংলাদেশ বলো, মায়ানমার থেকে বলো, যারা এখান থেকে এসেছে, ফলে কেন করা হয়েছে, এদেরকে ক্যাটাগরাইজ করা হয়েছে ডি ভোটার হিসাবে, এবং এরা কোনো জায়গায় ভোট দিতে পারবে না, নো ভোট, কোনো জায়গায় ভোট দিতেও পারবে না, এবং কোনো নির্বাচনে দাঁড়াতেও পারবে না, কোনো প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতেও পারবে না, এবং কোনো ভোট দিতেও এরা পারবে না, ঠিক আছে? যতক্ষণ না তারা নিজের নাগরিকত্বটা প্রুভ করতে পারছে, ততদিন ভোটার কার্ড থাকলেও তারা করতে পারবে না। কি বললাম, বোঝা গেল? এটা আসাম। আচ্ছা, ভালো একটা পদক্ষেপ। যাই হোক, বিলগিরি রঙ্গস্বামী মন্দির টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বিলিগিরি রঙ্গস্বামী মন্দির টাইগার রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত? রয়েছে আমাদের কর্ণাটকে, ঠিক আছে? কর্ণাটকে রয়েছে। এটা এই টাইগার রিজার্ভ আমাদের কর্ণাটকে অবস্থিত। এটা 2011 সালে এটাকে টাইগার রিজার্ভার হিসাবে স্বীকৃতি দিয়েছিল। টাইগার রিজার্ভার 2011-তে এটা স্বীকৃতি পেয়েছিল। আচ্ছা, আর যেহেতু নামটা আছে রঙ্গস্বামী, এটা হচ্ছে টেম্পল আছে, যদি বলে এটা কোন দেবতা বা গডকে ডেডিকেটেড করে, ঠিক আছে? এবার এখানে যে বিলিগিরি, এটা বেসিক্যালি গড বিষ্ণু, ভগবান বিষ্ণুকে ডেডিকেট করা হয়েছে। রঙ্গস্বামী মানে ভগবান বিষ্ণুকে ডেডিকেটেড। আচ্ছা, আচ্ছা, নেক্সট, পঞ্চগঙ্গা নদী কোন নদীর উপনদী? পঞ্চগঙ্গা নদী কোন নদীর উপনদী?
এটা আমাদের কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে পঞ্চগঙ্গা নদী। বলবে স্যার কেন, কিসের খবর, খবরটা কি? খবরটা হচ্ছে কৃষ্ণা নদী, এটা আমাদের কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে কৃষ্ণা? টোটাল তো 4টে না 5টা রাজ্যের একদম। উপর দিয়ে আছে, তো শুরু হচ্ছে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র থেকে শুরু হচ্ছে। তো এটা যথেষ্ট পরিমাণে দূষিত হয়ে গেছে, ঠিক আছে। এবার নদী দূষিত মানে বুঝতে পারছো সাউথ ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ, নদীর উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। তো এই পঞ্চগঙ্গা নদীর দূষণ নিরীক্ষণ করার জন্য, ঠিক আছে, আর এই পঞ্চগঙ্গা নদী হচ্ছে কৃষ্ণা নদীর একটা প্রধান উপনদীর মধ্যে অন্যতম, ঠিক আছে। তো এই নদীটা এত দূষিত হয়েছে সেই কারণে এটাকে একটা প্যানেল নিযুক্ত করা হয়েছে এটা সম্পর্কে, যে যাতে এই নদীর দূষণটাকে রোধ করা যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, গ্লোবাল টেররিজম ইন্ডেক্স যে রিপোর্ট হয় সেটা কোন প্রতিষ্ঠান প্রকাশ করে? গ্লোবাল টেররিজম ইন্ডেক্স, টেররিজম মানে সন্ত্রাসবাদী যে ইন্ডেক্স, এটা কোন সংস্থা প্রকাশ করে? জিটিআই রিপোর্ট দেখবে প্রকাশিত হয়, এটা পেশ করে জাতিসংঘ? না, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, ঠিক আছে। যারা হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড পিস সংক্রান্ত রিপোর্ট পোস্ট করে আমাদের গ্লোবাল টেররিজম ইন্ডেক্স জিটিআই রিপোর্ট। সেখানে দেখা গেছে যে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? পাকিস্তান, ঠিক আছে। পাকিস্তানে 2024-এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে 2024-এ সন্ত্রাসবাদীতে মৃত্যু হয়েছে 45%। যত লোক মারা গেছে তার মধ্যে 45% লোক এতেই মারা গেছে। তো পাকিস্তান সবচেয়ে সন্ত্রাসবাদী দেশ, ঠিক আছে। ছিল ছিল ফোর্থে, এখন হয়ে গেছে সেকেন্ডে, ঠিক আছে। আর হচ্ছে ফার্স্ট আছে সম্ভবত আফগানিস্তান, ফার্স্ট আছে, ঠিক আছে। আফগানিস্তান না আফ্রিকা, ফার্স্ট কে বলতো? বারকে একটা নাম বেশ, বুরকেন বুকো নাকি একটা বলে নাম দিয়েছে ওইটা। যাই হোক ফার্স্টের এটা তো আমার খেয়াল নেই, যাই হোক তোমার পাকিস্তান এখন সেকেন্ড হয়ে গেছে, ফোর্থ থেকে সেকেন্ড হয়ে গেছে পাকিস্তান। আমরা পাকিস্তানের খবরটা একটু বেশি রাখি, তাই না? আচ্ছা, পাকিস্তান এখন আমাদের সেকেন্ড, আচ্ছা ভালো কথা। আর পাকিস্তানকে এখন তালিবান সরকার জোর দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে একদম। যাই হোক, 2025 সালে আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব কাকে নিযুক্ত করা হয়েছে? প্রথমবার হয়েছে কোনো মহিলা, অঞ্জু রাথি রানা, ভেরি গুড। অঞ্জু রাথি রানা, তাকে প্রথমবার, ঠিক আছে, আইন বিভাগের প্রথম মহিলা সচিব হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে, প্রথম কোনো মহিলা হয়েছে, দ্যাট ইজ মেয়েদের খুব গুরুত্বপূর্ণ একটা পদ দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট, সম্প্রতি খবর দেখো, টুঙ্গা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? টুঙ্গা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? টুঙ্গা প্রবাহিত কর্ণাটক, ঠিক আছে। এবার কেন খবর, একই খবর, যখন এরকম নদী থাকবে, ঠিক আছে, এখনকার কোনো খবর, নদী মানে সমস্যা দূষণ, ঠিক আছে, হিউজ দূষণ, প্রচুর দূষণ এখন চলছে, ঠিক আছে। তো টুঙ্গা নদী এখন ভীষণভাবে দূষিত হয়েছে, তো সেটা এখন রয়েছে তুঙ্গভদ্রা নদীর সঙ্গে এটা পাঠ রয়েছে, অংশ রয়েছে। আচ্ছা, 2020 সালে কোন দেশ মহিলা এশিয়া কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? কোন দেশের মহিলা দল এশিয়া মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? ভারত। ভারত, ভেরি গুড। ইন্ডিয়া জিতেছে, ঠিক আছে, ইন্ডিয়া ভারত জিতেছে, ঠিক আছে। কাকে হারিয়েছে? নেপালকে না, ইরানকে। আচ্ছা, হ্যাঁ, ইরানকে পরাজিত করেছে। 32-25 গোল হচ্ছে, ঠিক আছে। এগুলো তোমার কবাডিতে গোল নয়, সরি, যে স্কোর হয় 32-25 স্কোর হয়েছে, যেখানে পরাজিত করেছে, দরকার লাগবে না, ঠিক আছে। যাই হোক, নেক্সট, কোন সংস্থা ব্রহ্মাস্ত্র মিসাইল, যেটা লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল তৈরি করেছে? ব্রহ্মাস্ত্র, লং রেঞ্জ। ডিআরডিও তো?
ডিআরডি। ভেরি গুড, একদম, কারণ এগুলো ডিআরডিও বেসিক্যালি বানায় এই জিনিসগুলো, ঠিক আছে। ইসরো মিসাইল খুব একটা বানায় না, ইসরো বানায়, ডিআরডিওটা দেখে কম বেশি বোঝা যাবে। তো যাই হোক, ডিআরডিও তৈরি করেছে, তার গতি বেশি নয়, খুব ধীরে ধীরে যায়, 12,144 কিলোমিটার পার ঘন্টা, এটা স্পিড, বেশি নয় তো, তাই না? বিশাল speed। হ্যাঁ, এটা তো স্পিড। 12,144 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যায়, আর রেঞ্জ 1,500 কিলোমিটার রেঞ্জ আছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো, যাবে একদম উড়িয়ে পুরো জাহাজকে উড়িয়ে দেবে, অ্যান্টিশিপ মিসাইল। এটার ব্যাপারটা এমনই, এটা আমাদের স্থল থেকেও ছাড়া যাবে, সমুদ্র থেকেও ছাড়া যাবে, মানে যদি চায় নিয়ে গিয়ে চায়নার সেদিক থেকে উড়িয়ে দেবে ইন্ডিয়া, ঠিক আছে, যে কোনো জায়গায় গিয়ে উড়িয়ে দেবে, ইন্ডিয়া থেকে দেবে ডাইরেক্ট চায়না, এবার জলে গেলে এদিক থেকেও দেবে, ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা, যাই হোক, চীনের BF-17 এর থেকেও পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস্ত্র বানিয়েছে, ওই জন্য ব্রহ্মাস্ত্র নাম দিয়েছে এই কারণে। ব্রহ্মাস্ত্র মানে কি, দিলে সব উড়িয়ে দিবে একদম, ঠিক আছে, তাই জন্য নাম ব্রহ্মাস্ত্র। আচ্ছা, মহিলা সমৃদ্ধি যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে, রাজ্য বা কেন্দ্র সরকার, যদি দিল্লি হয় কেন্দ্র হবে, কারণ দিল্লি অপশনে আছে সেই জন্য, বা জম্মু কাশ্মীর হলেও কেন্দ্র হবে সেই জন্য অপশনে এটা দেওয়া আছে। মহিলা সমৃদ্ধি যোজনা বলো কি হবে? উত্তর হচ্ছে দিল্লি। আরে দিল্লিতে জিতলো, মহিলাদের জন্য কিছু না দিলে হবে, থাকবে সরকারে? হ্যাঁ, দিতে তো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, দিল্লিতে বিজেপি সরকার গিয়েছে, তাই তো, সেখানে চালু করা হয়েছে 21 থেকে 60 বছরে যে মহিলাদের রয়েছে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। কাদেরকে? সব মহিলাদের না, এটাই তো ব্যাপার, 2,500 টাকা করে দেওয়া হবে কাদেরকে? যারা ইকোনমিক্যালি উইক, ঠিক আছে, ইকোনমিক্যালি উইক, যারা দুর্বল রয়েছে, ঠিক আছে, তাদেরকে 2,500 টাকা প্রদান করা হবে। এবার বলবে কি করে অর্থনৈতিক দিক থেকে দুর্বল আমরা জানবো? তাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যেটা যেন ইয়ারলি 3 লাখের কম হয়। যদি ইনকাম সার্টিফিকেট তুমি প্রোভাইড করো তাহলে তাদেরকে দেওয়া হবে এটা, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। নাকি লক্ষ্মীর ভান্ডার সবাইকে ধরে ধরে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেওয়া হবে তাদেরকে দেখে শুনে। এবার ফেক যদি দেখো লোক করে তাহলে সরকার দিবে কি করে, সে আর কি, যাই হোক, সে আর কিছু বলার নেই সেটা নিয়ে। 2020-24 সালে কোন দেশ বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়েছে? ইউক্রেন। ইউক্রেন। তার কাছে কিছু করার নেই, কারণ তাকে অস্ত্র আমদানি করতেই হবে, কারণ তাকে তো চারদিক থেকে যদি এইভাবে ধরে দেয় তাহলে সে কি করবে, তার পক্ষে কোনো সম্ভব নয়। ইউক্রেন, ঠিক আছে, ইউক্রেন বিশ্বের সবচেয়ে প্রেজেন্টলি সবচেয়ে বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়েছে, ইউক্রেন, ঠিক আছে। আচ্ছা, আর সেকেন্ড কে? এতদিন দেখো ইন্ডিয়া সেকেন্ড ছিল, ঠিক আছে, 2020-24 পর্যন্ত, মানে 20-24-এর সেশন পর্যন্ত ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড ছিল, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড অস্ত্র ইম্পোর্টার ছিল, ঠিক আছে। আর ইউক্রেন বর্তমানে বৃহত্তম হয়ে গেছে, কিন্তু রাশিয়া এখন হচ্ছে, ইন্ডিয়া আস্তে আস্তে কমিয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আর মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প চালু করেছে? মহিলাদের জন্য স্কিম। আসাম। না, এটা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরার সরকার, ঠিক আছে, চালু করেছে, এখানে হচ্ছে ত্রিপুরাতে। আচ্ছা, এই স্কিমগুলো চালু করেছে, যেটা হচ্ছে যেসব, এটাতে বলা হয়েছে যে বালিকা সমৃদ্ধি যে যোজনাটা রয়েছে, ঠিক আছে, এর আন্ডারে বলা হয়েছে
যেসব দরিদ্র পরিবার হবে, কোনো দরিদ্র পরিবারে যদি কোনো, ঠিক আছে, মহিলা জন্মগ্রহণ করে, কোনো মেয়ে হয়তো জন্মগ্রহণ করলো, অনেকে কি হয় মেরে দেয়, তাই তো, পরিষ্কার কথা, যদি কোনো মেয়ে জন্মগ্রহণ করে, তাহলে কোনো যদি মহিলা জন্মগ্রহণ করে, তাহলে তাকে একটা 50,000 টাকার বন্ড দেওয়া হবে। মানে এই নয় যে জন্মালেই দিয়ে দেওয়া হবে, কারণ জানে টাকা পেয়ে যাওয়ার পরে মেরে দেবে, ঠিক আছে। এবার বলা হয়েছে কত কবে পাবে, 50,000 টাকা যে বন্ড পাবে সেটা কবে পাবে, যতক্ষণ এটা ধীরে ধীরে টাকাটা পাবে, এবং 18 বছর বয়সে, যখন তার বয়স 18 বছর হবে, তখন এসে সে পুরো টাকাটা পাবে। এর মাঝখানে মানে 50,000 টাকার বন্ডের মধ্যে এই যে 18 বছর পর্যন্ত সে যে স্কুলে পড়বে, ঠিক আছে, কোনো স্কুলে পড়বে বা যেখানে সে যা করবে, পড়াশুনো বলো বা যা করবে, সেখানে সমস্ত খরচ এই 50,000 টাকার বন্ড থেকে হবে। বোঝা গেল? এইগুলোকে বলে ডেভেলপমেন্ট, এগুলোকে বলে ডেভেলপমেন্ট। অবভিয়াসলি কোন গভর্নমেন্ট করেছে? বিজেপি সরকার করেছে, জগৎ প্রকাশ নাড্ডা, যেটাকে আমরা বলি, যার নাম, এটাকে যে হচ্ছে জেপি নাড্ডা, জেপি নাড্ডা। ঠিক আছে। তাহলে এগুলোকে বলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট করার মানসিকতা, নাকি মুখ্যমন্ত্রী দিয়ে দাও দিয়ে ভুলে যাও, ঠিক আছে। তাহলে দেখো 18 বছর পর্যন্ত পড়াশোনা থেকে শুরু করে সে যাই করবে সবকিছু খরচ 50,000 টাকার বন্ড থেকে তার চলবে। নেক্সট, 2024 সালে বিশ্ব বায়ু মানের প্রতিবেদন অনুসারে বায়ু দূষণের ক্ষেত্রে ভারতের স্থান কত? 5ম স্থানে আছে। ভারতে তো বায়ু দূষণ সুন্দর চলছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বায়ু দূষণের স্থানে ভারতের স্থান বিশ্বে বর্তমানে 5ম। ভারতের সবচেয়ে ক্লিনেস্ট সিটি কোনটা বলো তো, সবচেয়ে পরিষ্কার শহর? ভোপাল। ভোপাল নয়, ইন্দোর। ইন্দোর। ইন্দোর সবচেয়ে মানে সবচেয়ে পর বহু বছর ধরে ইন্দোর। আর যদি সবচেয়ে নোংরা হয়, ওয়েস্ট বেঙ্গলের সব রাজ্যগুলো বেশিরভাগ সব লাস্টের দিক থেকে আছে। সবচেয়ে নোংরার দিক থেকে প্রথম 10, মানে যদি নোংরার লিস্ট করা হয় 1 থেকে 10-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলেরই 7টা মতো রয়েছে, ঠিক আছে। আমাদের হচ্ছে কল্যাণী থেকে শুরু করে হাওড়া সব নোংরার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর সবচেয়ে দূষিত রাজধানী হলে দিল্লি, ঠিক আছে। দিল্লি সব থেকে দূষিত রাজধানী। কি অবস্থা ভাবা যায়? আচ্ছা, যাই হোক, খুব ভালো কথা। আচ্ছা, কুকি উপজাতি ভারতের কোন অঞ্চলে প্রাথমিকভাবে পাওয়া যায়? সহজ করে দিয়েছে। পশ্চিমে দেখ, পাঞ্জাবে দেখা যায় নাকি? উত্তর পূর্ব ভারত, এটা বেসিক্যালি মণিপুরে যে গন্ডগোলটা চলছে সেটা তো কুকিদের সঙ্গেই তো চলছে, তাই না? এটা আসল ব্যাপার মণিপুর মানে নর্থ ইস্টে। এবার শুধু এরা যে মণিপুরে আছে সেরকম নয়, মণিপুরে আছে, অনেক বাংলাদেশে আছে, ঠিক আছে, আবার অনেকে মায়ানমারে আছে, তারপর নাগাল্যান্ডেও আছে, তো ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা বেসিক্যালি নর্থ ইস্টে এরা চলছে, ঠিক আছে। তো যাই হোক, কিছুদিন এগুলো তো চলছেই, মানে এরা বেসিক্যালি ঝুম চাষের জন্য মানে করেই, এদের স্থানান্তর কৃষি যেটা করে সেটাই তারা করে এখন রিজার্ভেশনের জন্য তারা করছে, তাই সেটা আর বলে কিছু লাভ নেই। আচ্ছা, সজ্জনগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, হ্যাঁ বলো বাবা। একটা বিদ্রোহ ছিল, মানে কুকি বিদ্রোহ না কি ছিল, কুকা এরকম একটা কিছু বিদ্রোহ ছিল। কুকি বিদ্রোহ ছিল তো, কুকি বিদ্রোহ ছিল তো। আচ্ছা, সজ্জনগড় বন্যপ্রাণী, হ্যাঁ, সজ্জনগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সজ্জনগড় রাজস্থান, ঠিক আছে। রাজস্থানের রাজস্থানের যে উদয়পুর ডিস্ট্রিক্ট রয়েছে, উদয়পুর, সেখানে সজ্জনগড় বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। ওটা খবর কি? খবর একটা ভালো খবর, যে এখানে দাবানল হয়েছিল, ঠিক আছে। এই দাবানলের কারণে প্রচুর জমি পুড়ে গেছে, ঠিক আছে। বেশি জমি পড়েনি, মাত্র 50 হেক্টর জমি। 50 হেক্টর জমি মানে বুঝতে পারছো, রাজস্থানের মতো জায়গায় 50 হেক্টর জমি পুড়ে গেছে। এটা হচ্ছে আরাবল্লী পর্বতে, এমনিতেই বৃষ্টিপাত হয় না, তারপরে জঙ্গল পুড়ে গেছে, সবচেয়ে গরম, তারপরে এই অবস্থা, ঠিক আছে। আর এটার নাম বেসিক্যালি হয়েছিল 1874 সালে, 1874-এ মহারাজা সজ্জন সিং ছিলেন, ঠিক আছে। মহারাজা সজ্জন সিং ছিলেন,
সিএস সজ্জন সিং ছিলেন। তিনি এই সজ্জনগড়ে একটা দুর্গ বানিয়ে দিয়েছিলেন, যেটা হ্রদকে কেন্দ্র করেছে। হ্রদের নাম ছিল বারি হ্রদ। বারি হ্রদ ছিল, বা যেটাকে আমরা অনেক জায়গায়, কেউ যদি রাজস্থান ঘুরতে যাও দেখবে টাইগার লেক বলে একটা লেক দেখানো হয় ঘুরতে যাওয়ার, যারা কেউ যদি ঘুরতে যাও দেখবে এটা দেখানো হয়, খুব সুন্দর একটা রয়েছে, সেখানে ঘুরতে নিয়ে যায়, সেটা এই সজ্জনগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে রয়েছে। এটা আমাদের রাজস্থানে অবস্থিত। আচ্ছা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারত কততম খেতাব জিতলো? তৃতীয়। বলো। খেলা তো দেখেছো না দেখোনি? তাই তো। কত? বলো বলো, ভালো করে বলো, কততম? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, ভারত কততম খেতাব জিতলো? তৃতীয় খেতাব জিতেছে, থার্ড, তাই তো, তৃতীয় খেতাব। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে একটা জয়েন্ট জিতেছিল, আর তারপরে আমাদের যেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ছিল, আর একটা তোমার মহেন্দ্র সিং ধোনি একটা জিতেছিল, তাই না? আচ্ছা, এটা থার্ড, রোহিত জিতলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? রচিন রবীন্দ্র। রচিন্দ্র রবীন্দ্র, সাউথ মানে নিউজিল্যান্ডের যে রচিন্দ্র রবীন্দ্র, আর আমাদের হচ্ছে যে অলরাউন্ডার, নিউজিল্যান্ডের রচিন্দ্র রবীন্দ্র হয়েছে। তো দেখো বাবা, সচিন আর রাহুল দ্রাবিড় মিলে রচিন্দ্র, তাই তো, রুল করবে হয়তো, ছেলেটা বিশ্বের সেরা হতে পারে, দেখা যাক। খঞ্জার 12 সৌর যৌথ মোড়া কোন দেশের সাথে ভারতের হচ্ছে? দেওয়া ছিল কিরগিজস্তান। কিরগিজিস্তান, ভেরি গুড, কিরগিজিস্তানের সঙ্গে ভারতের সামরিক মহড়া। ভারতের 58তম টাইগার রিজার্ভ বা মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে মাধব জাতীয় উদ্যান অবস্থিত, ভেরি গুড। কোচিং ইনস্টিটিউট গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বিল অনুমোদন করলো কোন রাজ্য সরকার? রাজস্থান। রাজস্থানের কোটায় কেন হয়েছে? কারণ প্রচুর ছাত্র ওখানে সুইসাইড করছে, এটা নিয়ে ওয়েব সিরিজ বেরিয়েছিল কোটা ফ্যাক্টরি বলে, কেউ যদি দেখে থাকো দেখবে। তো সেই কারণে কোচিং সেন্টার প্রচুর আছে, যেগুলো নিট থেকে যেই এগুলো প্রিপারেশন করায়, ঠিক আছে? তো এত চাপ, প্রচুর সুইসাইড করছে, সেই কারণে বিল অনুমোদন করা হচ্ছে কোচিং ইনস্টিটিউট। এশিয়ান ওমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনালে কোন দেশকে পরাজিত করেছে ভারত? একটু আগে হলো ইরান, তাই তো? ইরানকে। ইরানকে, আমি একটু আগেই বলেছিলাম, কোশ্চেন এটা ছিল অলরেডি। আচ্ছা, ফেডারেল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাকে? ক্যাটরিনা কাইফ। বিদ্যা বালানকে করা হয়েছে, ঠিক আছে, ক্যাটরিনা কাইফ না, বিদ্যা বালানকে করা হয়েছে। আচ্ছা, বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে কি রাখতে চলেছে কর্ণাটক সরকার? ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং, ঠিক আছে, রিসেন্টলি মারা গেলেন, তাই তো? হিউজ লস ফর ইন্ডিয়া। ফিফা বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে কোন 3টে দেশকে? পাকিস্তান, রাশিয়া, আর একটা হচ্ছে কঙ্গো। পাকিস্তান, রাশিয়া আর কঙ্গো, এই 3টে দেশকে ফিফা 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, দিয়াশালাই আত্মজীবনী কোন বিখ্যাত ব্যক্তির? কৈলাস সত্যার্থী, ভেরি গুড, কৈলাস সত্যার্থী, আমাদের যে বচপন বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত কৈলাস সত্যার্থী, ফেমাস। আচ্ছা, থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ? জেনেটিক রোগ। জেনেটিক রোগ, ওই জন্য দেখবে রক্তাল্পতা হয় বিয়ের আগে, ওই জন্য থ্যালাসেমিয়া টেস্ট করতে দেওয়া হয়। আচ্ছা, বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়? 14 তারিখে মার্চের। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। আর বিশ্ব উপভোক্তা দিবস, কনজিউমার ডে, 15 তারিখে। 15ই মার্চ পালন করা হয়, ওয়ার্ল্ড কনজিউমার ডে। আর জাতীয় টিকাকরণ দিবস? পালন করা হয় 16 মার্চ, 16ই মার্চ তারিখে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা মার্চ মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, মানে যতটা হয়েছে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত, এটাকে হাফ আমরা বলছি, এতটা আমরা করলাম। এবার আমরা আবার
এপ্রিল মাসের ফার্স্ট উইকে, যেটা 1 তারিখ বা 2 তারিখ যাওয়া হবে, যখনই ক্লাস আমাদের পড়বে তখন আমরা বাকিটা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এটা আমি ফুল পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে পড়বে এবং পরের যেটা হবে সেটাও তার সঙ্গে অ্যাটাচ করবে।